ইতিহাসের পাতা থেকে যেন উঠে আসছে অদ্ভুত এক প্রতিচ্ছবি। গত শতাব্দীর বর্ণবাদী দক্ষিণ আফ্রিকা যেভাবে একদিন ক্রীড়া, সংস্কৃতি আর অর্থনীতির বয়কটে জর্জরিত হয়ে একঘরে হয়ে গিয়েছিল, আজ কি সেই একই পরিণতি অপেক্ষা করছে ইসরায়েলের জন্য? গাজায় চলমান যুদ্ধ এবং পশ্চিম তীরে দখলদারিত্বের কারণে ইসরায়েল আজ যে পরিমাণ আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে তা নজিরবিহীন। প্রশ্ন উঠছে, বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল কি সেই বর্ণবাদী প্রিটোরিয়ার পথেই হাঁটছে? তাকে কি একইভাবে হাঁটু কেড়ে বসতে বাধ্য করা যাবে? জানা দরকার দক্ষিণ আফ্রিকার মডেল আসলে কি ছিল। দক্ষিণ আফ্রিকাকে একঘরে করার প্রক্রিয়াটি ছিল দীর্ঘ কিন্তু কার্যকর। 1960 সাল থেকে 1990-এর দশক পর্যন্ত বিশ্বজুড়ে বর্ণবাদের বিরুদ্ধে এক তীব্র আন্দোলন গড়ে ওঠে। এর মূল অস্ত্র ছিল ক্রীড়া বয়কট। অলিম্পিক থেকে শুরু করে ক্রিকেট, রাগবি, প্রায় সব আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে দক্ষিণ আফ্রিকাকে নিষিদ্ধ করা হয়। সাংস্কৃতিক বয়কট, বিশ্বের নামি দামি শিল্পীরা সেখানে অনুষ্ঠান করতে অস্বীকার করেন, যা দেশটিকে সাংস্কৃতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, যা দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দেয়। এই সম্মিলিত চাপই শেষ পর্যন্ত শ্বেতাঙ্গ সরকারকে নেলসন ম্যান্ডেলার সাথে আলোচনায় বসতে এবং বর্ণবাদের অবসান ঘটাতে বাধ্য করেছিল। আজ 2025 সাল, ইসরায়েলের বিরুদ্ধে প্রায় একই ধরনের চাপ তৈরি হতে দেখা যাচ্ছে, যা অনেককেই চমকে দিয়েছে। কূটনৈতিক সুনামি, একসময় যা ছিল অকল্পনীয় তাই এখন ঘটছে। ব্রিটেন, ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটছে। বেলজিয়াম পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে আমদানি নিষিদ্ধ করেছে এবং স্পেনের মতো দেশ ইসরায়েলের জন্য অস্ত্র নিষেধাজ্ঞা আইনত কার্যকর করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় তার ভ্রমণের জন্য নিরাপদ দেশের তালিকা নাটকীয়ভাবে ছোট হয়ে আসছে। অর্থনৈতিক রক্তক্ষরণ, বয়কট, ডিভেস্টেটমেন্ট এবং স্যাংশন আন্দোলন, যা দক্ষিণ আফ্রিকার মডেলের ওপর ভিত্তি করে তৈরি, তা এখন মূলধারায় প্রবেশ করছে। নরওয়ে $2 ট্রিলিয়ন সার্বভৌম তহবিল ইসরায়েলি সংস্থাগুলো থেকে তাদের বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, বাণিজ্য চুক্তি স্থগিত করার কথা তারা ভাবছে। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ডন ভার লিয়েন বলেছেন, গাজার ঘটনা বিশ্বের বিবেককে নাড়িয়ে দিয়েছে। সাংস্কৃতিক ও ক্রীড়া জগতে একঘরে করে রাখা। দক্ষিণ আফ্রিকার মতোই এবার চাপ আসছে সংস্কৃতি আর ক্রীড়া জগৎ থেকে। আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডসের মতো দেশগুলো হুমকি দিয়েছে ইসরায়েল অংশ নিলে তারা 2026 সালের ইউরোভিশন গানের প্রতিযোগিতা বয়কট করবে। স্পেনের ভুয়েলটা দে এসপানা সাইক্লিং রেসে ইসরায়েলি দলের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ হয়েছে। এমা স্টোন এবং হাভিয়ার বারদেমের মতো হলিউড তারকারা ইসরায়েলি চলচ্চিত্র উৎসব বয়কটের আহ্বানে স্বাক্ষর করেছেন। এত কিছুর পরেও একটি বড় পার্থক্য রয়ে গেছে, যা ইসরায়েলকে দক্ষিণ আফ্রিকার পরিণতি থেকে বাঁচিয়ে রেখেছে, আর তা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন। যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েল বিরোধী যে কোনো প্রস্তাবে ভেটো দেয় এবং $1 বিলিয়ন সামরিক সহায়তা অব্যাহত রাখে। এছাড়া জার্মানি, ইতালি এবং হাঙ্গেরির মতো ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশও কঠোর পদক্ষেপের বিরোধিতা করছে। সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত জেরেমি ইসাখারফের ভাষায়, আমরা এখনও দক্ষিণ আফ্রিকার অবস্থায় পৌঁছাইনি, কিন্তু আমরা তার আগের পর্যায়ে রয়েছি। প্রশ্ন হচ্ছে, টিপিং পয়েন্ট কি আসন্ন? ইসরায়েল আজ এক নজিরবিহীন কূটনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক চাপের মুখে। পরিস্থিতি এতটাই গুরুতর যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই এক ধরনের অর্থনৈতিক বিচ্ছিন্নতার কথা স্বীকার করেছেন। যদিও আমেরিকার সুরক্ষা কবচ এখনও ইসরায়েলকে সম্পূর্ণ পতন থেকে রক্ষা করছে, কিন্তু বিশ্বজুড়ে জনমতের চাপ বাড়ছে। প্রতিটি নিষেধাজ্ঞা, প্রতিটি বয়কট, প্রতিটি স্বীকৃতি সবকিছুই ইসরায়েলকে সেই একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছে, যা একদিন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের পতন ঘটিয়েছিল। ইসরায়েল কি এই চাপ উপেক্ষা করে তার বর্তমান নীতিতে অটল থাকবে, নাকি ইতিহাস থেকে শিক্ষা নেবে? বিশ্ব এখন এক রুদ্ধশ্বাস অপেক্ষায়। এই কূটনৈতিক দাবার খেলায় শেষ চাল কে দেবে? তবে
একটা কথা স্পষ্ট, বিচ্ছিন্নতার এই পথ যদি অব্যাহত থাকে তাহলে ইসরায়েলের জন্য ভবিষ্যৎ খুব একটা সুখকর হবে না। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।